গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঘড়িতে এখন প্রায় 8:15 মতো। জাস্ট এডিটিং শেষ করে এসে কিচেনে ঢুকেছি। এসেই আজকে ভাবলাম রান্না করার আগে আমার কিচেনের যে ছোট্ট জানলাটা আছে এটাকে একটু সাজাই। এখানে অনেক জিনিস ছিল, একটা স্পাইডার প্ল্যান্টও ছিল, বাট স্পাইডার প্ল্যান্টটা না নষ্ট হয়ে যাচ্ছে। তো আর এতগুলো স্পাইডার প্ল্যান্ট আছে, এটাকে আর রাখবো না ভাবছি। এটা এমনিও ড্রাই হয়ে গেছে আর শিকড়ও এত গজিয়ে গেছে এই ছোটো টবটার মধ্যে, আর ভালো লাগছে না। তাই ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার করে আমার কাছে আরও যেসব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বা এমনি প্লান্ট ও রিয়েল প্লান্ট যেগুলো আছে সেগুলো দিয়ে এখানটা একটু সাজাই। সামার আসছে তো, তাই মনটা খুব খুশি খুশি লাগে। এবার তো বসন্ত আসবে, তো সেই জন্যই ভাবলাম একটু সেরকমভাবেই সাজাই। গতকালই মায়ের সাথে কথা হচ্ছিল, মাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের ওখানে ঠান্ডা কমেছে, কীরকম এখন ঠান্ডা? মা তো বলছে আস্তে আস্তে গরমই পড়ছে, মাঝে মাঝে গরমের জন্য একটু আধটু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হচ্ছে ওয়েদার, কিন্তু আবার সেই গরম। আসলে আমি দেখেছি দেশে এই শীতকালটাই সব থেকে আরামের হয়, গ্রীষ্মকালটা বড্ড কষ্ট যায় সবার, কিন্তু আমাদের তো সেটা নয়। আমি তো ওয়েট করছি কবে আমার চৌকাটে এসে বসন্ত করা নাড়বে, কারণ এখনও দেখছেন বাইরের কি অবস্থা, সামার তো দূরের কথা। সামনেই আসছে হোলি, একটা রমরমে ব্যাপার, আর এই সময়টা থেকেই শুরু হয়ে যায় একটা ভীষণ আনন্দ, কারণ হোলির তো মজা আছেই, প্লাস আমরা বলি বসন্ত উৎসব। আমি শান্তিনিকেতনে পড়াকালীন বসন্ত উৎসবটা আমাদের কাছে ছিল খুবই স্পেশাল। সেই সময় সকালবেলা উঠলে কোকিলের যে ডাক শোনা যেত, সেটা যে এত মধুর, এত সুন্দর লাগতো যে কি বলবো। সেটা শুনলেই মনে হতো হ্যাঁ, এবার চলে এসেছে বসন্ত। শীতকালে গাছের পাতা সব ঝরে যাবার পর বসন্তে যখন কচি কচি আবার পাতা গজায়, তার মধ্যে কুঁড়ি আসে, ফুল ফোটে, আর সেই গাছে বসে কোকিল ডেকে যায়, সেটা যে কি সুন্দর লাগে। আর আমাদের আশ্রমের চারিদিকে ছিল ফাগুন বউ গাছ, পুরো হলুদ হয়ে ভরে থাকতো চারিদিকে। গাছটার মধ্যে কোনো পাতা দেখা যেত না, শুধু হলুদ ফুলে ভরা থাকতো। সেই সবগুলো দেখলে মনটা যেন কোথায় আমার ভেসে যেত। এখানে যখন বাইরের দিকে তাকাই, গাছগুলো পুরো ন্যাড়া, এখনও না এসেছে গাছে কুড়ি, না পাতা, না ফুল। পাখি তো দূরের কথা, পাখির আওয়াজও খুব একটা যে শোনা যায় এখনও তা নয়, এখনও বরফই গলেনি। তবুও মনে মনে ভীষণ একটা আশ নিয়ে চারিদিকে তাকাই, ভাবি এবার তো বসন্ত আসছে, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত, মনটা বারবার এটাই বলে। তাই ভাবলাম বসন্ত যখন আসছে আমার ঘরটাকেও একটু সুন্দর করে সাজাই। সুন্দর করে সাজানোর জন্য সবসময় যে নতুন জিনিস কিনে সাজাতে হবে এমনটা নয়। ঘরের এমন অনেক জিনিস থাকে যেগুলো একটু অদল বদল করলেও দেখবেন ঘরটা খুব সুন্দর লাগে। তাছাড়া অনেক জিনিস পড়ে থাকে যেগুলো অনেক দিন ধরে ইউজ হয় না, বা অন্য কোনো কাজে ইউজ করছে, সেটাকে আবার একটু রং করে বা একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখলে দেখবেন সেটা আবার সুন্দর লাগছে, একটু অন্যরকম লাগছে। আসলে আমাদের একঘেয়েমি চলে এলে তখন আর ভালো লাগে না, সেটাকে একটুখানি অদল বদল করলে দেখবেন আবার সেটা নতুনের মতো মনে হয়। তাই তো দেখলেন সকালবেলায় আমি কীরকম রং তুলি নিয়ে বসে গেছিলাম। আসলে হাতে একটু সময় ছিল, ভাবলাম এই সময় আমার কাছে কিছু ফ্লোটিং সেলফ ছিল, সেগুলোকে আমি একটু রং করে নিলাম। ব্ল্যাক কালার ছিল তো, ব্ল্যাকটা ভালো লাগবে না, তাই একটু হোয়াইট কালার করে নিচ্ছি। তবে একদিনেই পুরোটা কমপ্লিট হবে না, আপাতত হোয়াইট কালার করে রাখছি। আর হোয়াইট কালারটাও কিন্তু 2 কোট করতে হবে, 1 কোট শুকিয়ে যাওয়ার পর আবার। তবে অত তো এখন সকালবেলায় হাতে টাইম থাকে না, আপাতত 1 কোট করে রেখে দিয়েছি। এবার এখানে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজ সকালবেলায় খুব ইচ্ছে হলো একটুখানি আলু ভাজা আর পরোটা খাবো। মাঝে মাঝে এরকম খেতে ইচ্ছা করে, সব দিন কি আর ওই ব্রেড অমলেট ফল আর ভালো লাগে না আমার। তো আমি একদম আমার সেই দেশি মানে টিফিন যেটা হয় আমাদের, সেটাই আমার ভালো লাগে। কখনো মুড়ি, চপ, লুচি, তরকারি, পরোটা, আলু ভাজা বা পরোটা আলুর দম, এগুলোর থেকে আমি কিছুতেই বেরোতে পারি না। অনেকেই বলে আনহেলদি, বাট আমার খেলে সেরকম যে খুব প্রবলেম হয় তা নয়, একটু সকাল সকাল খেয়ে নিলে কোনো প্রবলেম হয় না। তবে হ্যাঁ, আস্তে আস্তে যত বয়স বাড়ছে একটা জিনিস বুঝতে পারছি, এই রকম পরোটা, লুচি, এই টাইপের কিছু টিফিনে খেলে ভাত খাবার ইচ্ছেটা দুপুরে অনেকটাই চলে যায়। খুব যদি না ইচ্ছে হয় খেতে আমি খাই না, আদারওয়াইজ মাঝে মধ্যে টিফিনে আমি এরকম কিছু বানিয়ে নিই। তাই আজকে ইচ্ছে হলো একটু আলু ভাজা আর পরোটা এখানে দেখুন বানিয়ে নিচ্ছি। গোলকের জন্য এরকম যে 3 কোনা পরোটাগুলো হয় এগুলো বানালাম, আমি আমার জন্য গোল গোল দুটো বানিয়ে নিয়েছি। আসলে নিজের জন্য দেখবেন আর বেশি খাটনি খাটতে ইচ্ছা করে না, তাই দুটো গোল গোল বানিয়ে নিয়েছি। কারণ এগুলো এই ট্রায়াঙ্গেলগুলো বানাতে গেলে না একটু টাইম লাগে, খুব খিদে পেয়ে গেছে তো তাড়াহুড়ো করছি। চলুন, গরম গরম পরোটা রেডি। আলু ভাজা আর পরোটা আগে গোলককে দিয়ে আসি, তারপরে আমি বসবো।
অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু কিছু হাতের কাজ করব, যেটা আমার করতে ভীষণ ভালো লাগে, সেলাই হোক বা আঁকা হোক, কিন্তু এটার জন্য একদমই সময় পাচ্ছিলাম না। মনে মনে ভাবছিলাম এত কাজ থাকে সারাদিন, আর কখন সময় পাবো। অ্যাকচুয়ালি একটা জিনিস ভালো করে ভেবে দেখলাম যে ওই রকমভাবে যদি ভাবি যে এটার জন্য আলাদা করে সময় বের করব, সেটা এখন আর সম্ভব নয়। তাই যখনই একটু হাতে সময় পাবে সেই সময়টাকে এই কাজে লাগিয়ে নিতে হবে। তাই সকালবেলাতেই মনে হলো যখন হাতে একটু সময় আছে এই সময় একটু করে নিই। বসে অনেকক্ষণ সময় পাওয়ার এখন আশা খুবই কম। কোনো মতে আমি এডিটিংটাই করি সময় পেলে, তারপরে আবার এইসব কাজের তো ভুলেই যাই। তাই আমার মতো যারা আছেন কবে এই কাজটা করব সেই দিনক্ষণের জন্য ওয়েট করছেন, তাদেরকে বলবো এরকমভাবে ওয়েট করবেন না, যখনই মনে হবে তখনই করে নেবেন। এখন আমি সেটাই করি, যখনই কাজের ফাঁকে একটু সময় পাই তখনই করে নিই। কারণ ওইভাবে ভাবতে ভাবতে আমাদের আর সেই সময়টা আসে না। তাই আমাদের যে ইচ্ছেগুলো সেগুলো আমাদের ভেতরেই রয়ে যায়। তো সেই জন্য আমি এখন চেষ্টা করি যখনই একটু একটু সময় পাই ওই একটু একটু করেই কাজ করতে থাকি। তাতেও বেশ আনন্দ পাই জানেন। অনেক দিন সময় লাগে ঠিকই, কিন্তু সেটাও কিছু খারাপ নয়, বেশ ভালোই লাগে। কমসে কম না করার থেকে তো অন্তত একটু তো করতে পারছি। চলুন, স্নান টান করে চলে এসেছি, এবার পুজোটা দিয়ে দেব। তো তার আগে পর্দাগুলোকে এরকম একটা টাই করার আছে আমার কাছে, সেটা দিয়ে এরকম টাই করে রাখলাম। তো বেশ ভালো লাগছে দেখতে। আসলে সব কিছুই যখন একটুখানি পুরনো হয়ে যায়, চেষ্টা করি সেটাকে একটু অন্যরকম কিছু করা যায় কিনা, তাহলে বেশ ভালো লাগে। সেই একঘেয়েমি জিনিসের মধ্যে ওই যে বললাম একটুখানি নতুনের ছোঁয়া পাওয়া যায়। তাই এখানে আমি এটা বেঁধে রাখাতে বেশ ভালো লাগছিল দেখতে, বেশ একটু অন্যরকম লাগছিল দেখুন। তো যাই হোক, চলুন পুজোটা সেরে নিই, এরপরে অনেক কাজও আছে। চলুন, পুজো হয়ে গেছে, এবারে ঝটপট রান্নার কাজে লাগি। কারণ আজকে এডিটিংও খানিকটা বাকি আছে, পুরো এডিটিংটা শেষ করিনি। তাই রান্না হয়ে গেলে তারপরে ভাবছি সময়টুকুতে এডিটিংটা কমপ্লিট করব। মাঝখানে ওই যে দেখিয়েছিলাম আপনাদের খুব স্নো হয়েছিল, তারপরে 1-2 দিন একটু ঠান্ডা ছিল, কিন্তু আবার টেম্পারেচার একটু একটু করে বাড়তে শুরু করেছে। তার ফলে কি হচ্ছে, বরফগুলো বেশ ভালো মতো গলে যাচ্ছে। কিন্তু টেম্পারেচার বেশি থাকলেও আজকে না খুব একটা রোদ ওঠেনি, হালকা হালকা মেঘলা ওয়েদার আছে। তাই পর্দাগুলো সকালবেলাতেই সরিয়ে দিইনি, ভাবলাম একটু আলোটা আরও ব্রাইট হোক, মানে চারিদিকটা আর একটু পরিষ্কার হোক, তারপরে পর্দাগুলো সরাবো। বাইরেটা না ওই রকম মেঘলা দেখতে একদম ভালো লাগে না। আর দেখুন ওই যে অত বরফ পড়েছিল, কতটা বরফ গলে গেছে। যেদিন মাছ মাংস করি সেদিন সকালবেলাতে উঠেই চেষ্টা করি মাছ বা মাংসটা ফ্রিজ থেকে বের করে এরকম হতে দেবার। তা না হলে না যখন রান্না করতে আসি তখন যদি ফ্রিজ থেকে বের করি তখন অনেকটাই লেট হয়ে যায় ওইটা বরফটা গলতে। তাই সকালবেলা উঠে বের করে দিলে কাজ টাজ সব শেষ করে এসে, মানে পুজো টুজো করে এসে যখন রান্নাটা শুরু করি তখন সব রেডি থাকে বলতে ওই বরফটা গলে যায়। এবারে ঝটপট এখানে দেখুন চিকেনটা সকালে বের করে দেওয়াতে আমি এখানে বরফটা গলে যেতেই ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেটের জন্য ওই যা দেয়, একটুখানি টক দই দিলাম আজকে, অন্যান্য দিন দিই না। নুন, হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা তেল, আর আজকে একটু দই দিলাম। দই দিয়ে আমি সবসময় করি না, আমার একটা প্রবলেম হয়, দই দিয়ে চিকেন করতে গেলেই দেখেছি দইটা কীরকম ছিটে ছিটে হয়ে যায়। আপনাদের এরকম হয়? আমাকে বলবেন তো কেন হয় এরকম, এত ছিটে যায় দইটা। দই দিয়ে ভালো করেই কষাই, কিন্তু তবুও দেখেছি কীরকম একটা ছিটে ছিটে যায়, একদমই ভালো লাগে না। তাই আমি দই খুব একটা চিকেনে দিই না। তো আজকে দিলাম, ভাবলাম একটু অন্যরকম করে করি, রোজই একই রকম খেতে খেতে আর ভালো লাগে না, দই দিলে যদি একটু অন্যরকম লাগে। মাটনও দই দিয়ে ম্যারিনেট করি, কিন্তু মাটনটা এইরকম হয় না। কিন্তু চিকেনটাই দেখেছি, আসলে চিকেনটা আমি একটু ঝোল ঝোল বানাই, যতক্ষণ কষাই ততক্ষণ বোঝা যায় না, কিন্তু যেই ঝোল হবার জন্য জলটা দিই তারপরেই দেখেছি কীরকম দইটা ছিটে ছিটে হয়ে যায়। প্লিজ আমাকে জানাবেন যদি এর কোনো উপায় থাকে, মানে দইটার মধ্যে কিছু মিশিয়ে তারপরে ঢালবো, মানে যেরকম বেসন মিশিয়ে ঢালে না, দইটাকে ভালো করে আরও ফেটিয়ে ঢালবো, সেটা আমাকে একটু জানাবেন যদি কেউ জানেন। তো যাই হোক, চলুন এখানে এবার চিকেনটা বসানোর জোগাড় করে নিচ্ছি। এখানে তার সবার আগে যে ফোড়নগুলো হয়, ফোড়নগুলো এখানে নিয়ে নেবো একসাথে।
এখন দেখবেন আমাদের একটা খুব অভ্যাস হয়েছে, শরীর খারাপ হোক বা কি হয়েছে, কি রেমেডি বা আমাদের কোনো লাইফে প্রবলেম হচ্ছে বা কিছু জানার জন্য আমরা সবার আগে গুগল সার্চ করি। তো এইটা আমাদের একটা খুব বদ অভ্যাস হয়েছে, এমনকি অনেক কিছুতেই যেটা ঠিকঠাক অ্যান্সার পাই না বা যেটা দেখে করলে অনেক সময় ঠিকঠাক হয় না। কিন্তু আর একটা জিনিস আমার কাছে খুব ভালো আছে, সেটা হচ্ছে এই যে যতদিন আমি ব্লগ করছি, যদি আমার কিছু মুশকিল হয় বা কিছু জানার থাকে, আপনাদের কাছে জিজ্ঞাসা করলেই আমি তার অ্যান্সার পেয়ে যাই এবং একদম ঠিকঠাক অ্যান্সার পাই। আপনাদের মধ্যে অনেকেই আছেন আমাকে এগুলোতে অনেক হেল্প করেন। আমি যে কটা জিনিস জানতে চেয়েছি, আর তাছাড়া না জানতে চাইলেও যদি বা কোনো ভুল করে থাকি বা কিছু প্রবলেম হয়ে থাকে, আপনারা সাথে সাথে সেটা বলেছেন যে এইটা এইভাবে করলে ভালো হবে। তো সেটা আমার ভীষণ উপকার হয়। তো তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন, এখানে দেখুন চিকেনটা বসিয়ে দিয়েছি। আজকে যে চিকেনটা রান্না করছি সেটা হচ্ছে দেশি চিকেন। সাধারণত এখন আমি চিকেন রান্না করলেই দেশি চিকেনই করে থাকি, আর দেশি চিকেনের এই লাল ঝোলটা খেতে বাড়িতে মোটামুটি সবাই খুব ভালোবাসে, আর গরম ভাতে খেতেও বেশ লাগে। তবে আজকে মনে হয় অতটা লাল হবে না, কারণ ওই যে দই দিয়েছি, দই দিলে দেখেছি লঙ্কার ওই লাল রঙটা আসে না, লঙ্কা বা টমেটো দিলে সেই লাল রঙটা আসে না, দইটা কীরকম ছিটে ছিটে হয়ে যায়। তাই আপনাদেরকে আজকে আপনাদের কাছে জানতে চাইলাম যে এটার কি উপায়। যেহেতু এই চিকেনের ঝোলটা প্রায় খেয়ে থাকি, তাই একই রকম লাগছিল, ভাবলাম একটু দই দিলে যদি অন্য রকম লাগে, কিন্তু ওই দই দিলে ওই প্রবলেম হয়, তাই আর দিতে পারি না, কিন্তু তবুও আজকে দিলাম। তো যাই হোক, দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যেতেই টমেটোটা অ্যাড করে দিয়েছিলাম। টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে যেতে এবারে যে মশলাটা করে রেখেছিলাম, আদা বাটা, তারপরে রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, নুন তো অলরেডি দেওয়া আছে চিকেনে, তাই এখানে একটু দেখেই নুন দিতে হবে। নুনটা দিয়ে দিলাম, এবারে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে যাবার পরই চিকেনটা অ্যাড করে দেব। চিকেনটা দিয়ে এবার আস্তে আস্তে এটা হতে থাকবে, মানে মশলার সাথে এটাকে ভালো করে আগে মিক্স করে নেব, তারপরে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করতে থাকবো। এটা যেহেতু দেশি চিকেন, একটু টাইম লাগে। দেশি চিকেনের দেখবেন একটু শক্ত শক্ত হয় চিকেনটা। আর এখানকার চিকেনগুলো, আমেরিকায় যে এসে যখন থেকে আমি চিকেন খেতে শুরু করেছি, চিকেন যে 2 মিনিটে হয়ে যায় এটা আগে জানতাম না। এত তাড়াতাড়ি এখানকার চিকেনগুলো হয়ে যায়, আর একদম নরম, ঠিক কীরকম একটা থলথল করে, যেটা আমার একদমই ভালো লাগতো না। কিন্তু এই দেশি চিকেনটা পাওয়ার পর থেকে ভীষণ ভালো লাগে খেতে, আবার সেই দেশের মতো যেন স্বাদ পাই। তো যাই হোক, আজকে চিকেনের সাথে থাকবে একটুখানি চাটনি, মানে এই টাইপের ঝাল ঝোল খেলে একটু শেষের পাতে মনে হয় একটু টক জাতীয় কিছু পেলে খুব ভালো হতো, টক বা মিষ্টি। তো তাই এখানে আমি আজকে একটু টমেটোর চাটনি বানিয়ে নিচ্ছি, টমেটো আর খেজুর দিয়ে যে চাটনিটা বানাই। তবে টমেটো আর খেজুর দিয়ে শুধু বানাবো না, এর মধ্যে আরও কিছু আমি কিশমিশ আর ওই ক্যানবেরি যে হয় সেটা দেবো। আসলে টমেটোর চাটনিতে দেখবেন একটু শেষের দিকে যদি তেঁতুল দেওয়া যায়, একটা খুব সুন্দর টেস্ট আসে, বেশ টক টক হয়। আসলে এরকম টাইমের টমেটোগুলো দেখবেন একটু টক হয় না, আমাদের এখানে তো টমেটোগুলো একদমই টক হয় না, তাই একটু কিছু টক জাতীয় না দিলে সেই টক টক ভাবটাই আসে না। তাই আমি কি করি, এর মধ্যে একটু ক্যানবেরি দিয়ে দিই। ক্যানবেরিটা এমনি টক টক খেতে বেশ ভালো লাগে, টক মিষ্টি খেতে, তো সেই জন্য ক্যানবেরিটা অ্যাড করে দিলে বেশ একটা টক মিষ্টি ভাব আসে চাটনিটার মধ্যে, দারুণ লাগে খেতে। একবার এরকম অ্যাড করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয় খেতে। কিশমিশটা দিয়ে একটু মিষ্টি মিষ্টি হয়, আর ক্যানবেরিটা বেশ একটা টকের ভাব আনে। তো যাই হোক, নুন দিয়ে টমেটোটা সেদ্ধ করতে দিয়েছিলাম যাতে জলটা ভালো করে বেরিয়ে শুকিয়ে যায়। এই দেখুন, এবারে কিশমিশ আর এই যে ক্যানবেরি, এটাকে অ্যাড করে দিচ্ছি। ক্যানবেরি খেতে আমার খুব ভালো লাগে, শুধুই টক মিষ্টি কি সুন্দর কুলের মতো খাওয়া যায়। তো যাই হোক, এটাকে একদম লাস্টে অ্যাড করছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর এগুলো একটু গোটা গোটা মুখে লাগলে খাবার সময় বেশ ভালো লাগে। টমেটোটা একদমই প্রায় নরম হয়ে গলে এসেছে, জল অনেকটাই বেরিয়ে গেছে, তাই জলটা ঠিক আর একটু শুকোনোর আগে আমি ওগুলোকে অ্যাড করে দিলাম, যাতে ওগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। আর একদম এখানে যখন ড্রাই হয়ে যায় টমেটোর জলটা, তখন আমি চিনিটা অ্যাড করি, একদম জলটা শুকিয়ে গেলে, নইলে আবার চিনিটা দেওয়ার পর তো একটুখানি লিকুইড হয়ে যায় চিনিটা গলে যাওয়ার পর, তাই অনেকটা তখন টাইম লেগে যায়। তো চলুন, এখানে চিনিটা প্রায় মানে মাখা মাখা হয়ে গেছে। আমি চাটনিটা না একটুখানি ঝোল ঝোল বানাই না, একটুখানি বেশ মাখা মাখা বানাই, বেশ ভালো লাগে আচারের মতো খেতে। তো চলুন, হয়ে গেছে চাটনি, আর চিকেনটাও অলমোস্ট হয়েই এসছে। আর এখানে আমি মাংস কষাচ্ছিলাম যখন, তখনই আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই আলুগুলো যাতে ঘেটে না যায়, তাই আলুগুলোকে আলাদা তুলে রেখেছি। যখন জল দিয়ে ফোটাবো আবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে ভালোভাবে না মাংসটা কষানো যায়। নইলে আলুগুলোর
জন্য একদম কষাতে পারি না, আলুগুলো ভেঙে একদম চারিদিকে ঘাঁটা হয়ে যায়। যাই হোক, এখানে দেখুন মাংসটা প্রায় হয়েই এসেছে। এবারে জল দিয়ে দেবো এর মধ্যে। কিন্তু ওই যে বললাম দই দিয়েছিলাম বলে সেই যে লাল রঙের রঙটা আসে সেটা ঠিক আসেনি। তো খুব বেশি তো আর লঙ্কা গুঁড়ো দেওয়া যায় না, তাই যতটুকু আগে দিতাম সেটুকুই দিয়েছি, কিন্তু রঙটা আসেনি দেখে একটু কীরকমই লাগছে। কারণ দেশি চিকেনের এই লাল রঙটা এলেই আমার বেশ ভালো লাগে। এদেশে আসার পর প্রথম তো আমি চিকেন খাওয়াই ছেড়ে দিয়েছিলাম। এখানকার চিকেনে না পেতাম কোনো টেস্ট, না কোনো গন্ধ সুন্দর, কীরকম একটা আষ্টে গন্ধ করতো, আমার একদম খেতে ভালো লাগতো না, তাই আমি চিকেন খাওয়াই ছেড়ে দিয়েছিলাম। তারপর আবার আমি সেই সময় প্রেগনেন্টও ছিলাম, সেই সময় আমার না খেতে অদ্ভুত গন্ধও লাগতো। তারপরে যখন এই মাংসটা পেলাম, মানে এইটা পেয়েছি তো এই 2 বছর হলো আমরা এই দেশি চিকেন আনছি। তার আগে অবধি অবশ্য খেতাম, কিন্তু তার আগে যেটা আগে আমরা কিনে আনতাম ওয়ালমার্ট বা টার্গেট থেকে, সেইটা কেনা ছেড়ে দিয়ে আমরা দেখতাম কোথায় লাইভ চিকেন পাওয়া যায়। ইন্ডিয়ান স্টোরগুলোতে দেখতাম লাইভ চিকেন পাওয়া যায়, সেখান থেকে চিকেন ওরা কেটে দিত, সেই চিকেনটা তাও একটু বেটার লাগতো। কিন্তু তারপর যখন এইটা পেলাম, এই দেশি চিকেনটা, তারপরে ওই চিকেনগুলো খাওয়াই ছেড়ে দিয়েছে, এই দেশি চিকেনই তারপর থেকে খাই। আর রঙটা তো দেখলেনি কীরকম এসেছে, সেই যে লাল টকটকে রঙটা ঠিক আসেনি। তো যাই হোক, খেতে খুব ভালো হয়েছিল, রঙটা নাই বা এলো। এখন বাজে বিকেল প্রায় 5:30 মতো। একটুখানি ঘুম দিয়ে এসে তারপরে ভাবলাম চা করব না কফি করব, এই দোনোমনোতে ছিলাম। তারপরে ভাবলাম না, এবার একটু কফি খাই, যেহেতু শীতকাল এবার যাবো করছে, তাই ভাবলাম কফিটা শেষ করতে হবে। গরমকাল এলে দেখবেন আর কফি খেতে ইচ্ছে করে না। এখনও 2 মাস, এই 2 মাস একটু কোনোভাবে কাটিয়ে দিতে পারলে ব্যাস, তারপরেই সামার চলে আসবে। তারপরে তো পুরো গাছে ভর্তি হয়ে যাবে আমার ফ্রন্ট ইয়ার্ড ব্যাক ইয়ার্ড দুটোই। তখন ওই বাইরে বসে চা খেতে যে কি ভালো লাগে কি বলবো। সেই সব দিনগুলো ভেবেই না এই দিনগুলোকে পার করি। সাধারণত পুজোর পরেই ঝুপ করে ঠান্ডাটা পড়ে, মানে অক্টোবরের পর থেকেই মোটামুটি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি আর এই মার্চ, এই কটা মাস কাটিয়ে দিতে পারলেই তারপরে ভীষণ মজা। তবে এই কটা মাসই যেভাবে কাটাই সেটা আর আপনাদের কি বলবো, মানে যা যায় আমাদের, আপনারা তো দেখেছেন, যারা আমার পুরনো বন্ধু আছেন, অনেক দিন আগে থেকে দেখছেন আমার ব্লগ, তারা তো বুঝতেই পারছেন যে কীরকম এখানে ঠান্ডা পড়ে। কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যেতে পারি না, শুধু হয় বন্ধুরা আমাদের বাড়ি আসে, নইলে তাদের বাড়ি যাই, মোটামুটি বাড়ির মধ্যেই থাকি। তো যাই হোক, গোলক মাঝে বলে যে আমরা মিনেসোটার মতো জায়গাতে আছি, এখানকার স্নোয়ের যে অ্যাক্টিভিটি সেগুলো আমাদের শিখতে হবে বা করতে হবে, তা না হলে এখানে থেকে সেই মজাটা নেই। অন্তত আমরা না করি, গুবলুকে শেখাতে হবে। আমরাও এটা খুব রিয়েলাইজ করি যে সত্যিই তাই, এই স্নোয়ের অ্যাক্টিভিটি না করলে এখানে থেকে মজা নেই। তো যাই হোক, চলুন, এখানে দুধ ফুটে গেছে, গরম দুধে দিয়ে দিয়েছি কফি, আর কি সুন্দর যে একটা গন্ধ আসছে কি বলবো। গ্রীষ্মকালের বিকেলটা আমার বিশেষ করে ভালো লাগে এই রকম গরম চায়ে বা কফিতে চুমুক দিতে। সাধারণত গ্রীষ্মকালে কফি খাই না, চাটাই খাই, আর এই চা খাওয়ার জন্যই আমার বিকেলটা বেশি ভালো লাগে। তো যাই হোক, চলুন, এখানে আমরা গরম কফি এনজয় করি, আর ভাবছি ব্লগটাও এখানে শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।